নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আপনাদের নতুন একটি আপডেট দিতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে 2022 ডিএলএড মামলা সম্পর্কিত একটি নতুন ইন সার্ভিস টিচারদের খোঁজ, যারা অলরেডি কিন্তু 8 বছর ধরে চাকরি করছে। তো এই সমস্ত টিচার যারা 42,949 প্যানেলে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছেন, তাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, তাদেরও কিন্তু গ্রাউন্ড বা তাদেরও কিন্তু বিষয় সেম 2022 ডিএলএডের মতোই। তো এক যাত্রায় পৃথক ফল কিন্তু কখনোই হতে পারে না। তো বিস্তারিত আপনাদেরকে আমি এই বিষয়টি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওতে আপনারা অনেক অজানা ইনফরমেশন জানতে পারবেন। কিন্তু তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু প্রতিনিয়ত প্রতি মুহূর্তে সবার আগে সর্বপ্রথমে পেয়ে যাবেন। তবে আরও একটা বিষয় বলে রাখি, এখন আমি যে ভিডিওটি করব এই ভিডিও নিয়ে অনেকেই হয়তো নেগেটিভ কমেন্ট করবে, আমি জানি সেটা, কিন্তু যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আপনারা ভালো করে ভেবে দেখবেন যে বিষয়টা অথেন্টিক কিনা, এবং যে কোনো ইললিগাল প্রসেস বা যে কোনো নিয়ম খুঁজে বের করাটাই কিন্তু যে কোনো চ্যানেলের প্রধান কাজ হওয়া উচিত। আর সেইটাই কিন্তু সেই সত্যতাই কিন্তু আমি উপস্থাপন করতে চলেছি আপনাদের মাঝে। তো যে বিষয়টি নিয়ে আলোচনা করছি 2014 প্রাইমারি টেট। আপনারা জানেন 2014 প্রাইমারি টেটে 42,949 শিক্ষক নিয়োগ হয়েছিল, যদিও সিবিআই চার্জশিট অনুযায়ী সেটা 42,949 নয়, সংখ্যাটা আরও প্রায় 2,500-3,000 মতো বাড়বে। তো যাই হোক, সেদিকে আমি যাচ্ছি না। তো আপনারা ভালো করে যদি একটু খেয়াল করেন তাহলে আপনারা খেয়াল করলে মনে পড়বে 2016 সালে যখন 42,949 নিয়োগ কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ পর্ষদের যে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার সেই প্রক্রিয়া যখন প্রায় শেষের দিকে বা শেষ হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেট তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে দাবি রেখেছিল যে তাদের সেকেন্ড ইয়ারের পরীক্ষা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু মার্কশিট এখনও পর্যন্ত বেরোয়নি। তাই তাদেরকে প্রাথমিক শিক্ষা পর্ষদ আনটেন্ড হিসেবে ধরেছে। তাই কলকাতা হাইকোর্ট যদি এই বিষয়ে একটু দৃষ্টি দেন তাহলে এই সমস্ত ক্যান্ডিডেটরা যদি ট্রেন্ড হিসেবে গণ্য হয় তাহলে তাদের চাকরিটা কিন্তু হবে। এই মর্মে তারা একটা মামলা দায়ের করেন এবং শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ এই ক্যান্ডিডেটদের পক্ষে রায় দেন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ এই সমস্ত ক্যান্ডিডেটদের যাদের ট্রেনিংয়ের মার্কশিট, সেকেন্ড ইয়ারের যে মার্কশিট ডিএলএডের, সে মার্কশিট হাতে পাওয়ার আগেই কিন্তু তারা 2016 যে রিক্রুটমেন্ট প্রসেস 42,949 সেই রিক্রুটমেন্টে তারা সুযোগ পায় এবং নিয়োগপত্র পেয়ে স্কুলে যোগদান করে। তো এই ছিল হচ্ছে প্রথম পর্যায় 2016 সালের রিক্রুটমেন্টের গল্প। এবং দ্বিতীয় যে পর্যায়টি সেটি হচ্ছে 2020-22 মামলা। 2022 সম্পর্কে অনেকেই অবগত আছেন যে কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে একটি মামলা দায়ের হয়, যখন 2022 রিক্রুটমেন্ট প্রক্রিয়া নোটিশ জারি করে প্রাইমারি বোর্ড গৌতম পাল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পাওয়ার পর। ঠিক তখনই 2022 ডিএলএড ক্যান্ডিডেট যাদের কিন্তু 2022 সালের মধ্যে ট্রেনিং কমপ্লিট করে দেওয়ার কথা পর্ষদের, কিন্তু প্রাইমারি বোর্ড তাদের পরীক্ষা সেকেন্ড ইয়ার যে পরীক্ষা বা রেজাল্ট সেটা কিন্তু তখনও পর্যন্ত আউট করতে পারেনি। তো স্বাভাবিকভাবেই যাদের রেজাল্ট আউট হয় না সেকেন্ড ইয়ারের বা সেকেন্ড ইয়ারের রেজাল্ট হাতে পাওয়ার আগে, সে কিন্তু কোনোভাবে ওই পরীক্ষাতে এলিজিবল হয় না। তো তখন তারা এই যে 2016 সালের এই ঘটনা, এই বিষয়টাকে সামনে এনে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চে মামলা দায়ের করেন এবং সেই ক্ষেত্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাইমারি বোর্ডের দোষ দেখতে পায় যে তারা
3 বছর হতে চললো তারা কিন্তু কোর্সটিকে কমপ্লিট করতে পারছে না। 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস, এই রিক্রুটমেন্ট প্রসেসে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারত যদি 2022-এর মধ্যে তারা প্রাইমারি বোর্ড যদি সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিয়ে মার্কশিটটা তাদেরকে দিয়ে দিত। তো এটা পর্ষদের দোষ, পর্ষদের গাফিলতি। এই মর্মে কিন্তু সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দেয় যে 2022 ডিএলএডদেরকে বসতে দেওয়া হোক, এবং এই নির্দেশকে চ্যালেঞ্জ করে একদল টেট পাস প্রার্থী, বিশেষ করে 2017 টেটের ক্যান্ডিডেটরা, তারা কিন্তু ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেন সুব্রত তালুকদারের বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদার এই রায়কে খারিজ করে দেন যে সিঙ্গেল বেঞ্চের এই রায় দেওয়ার কোনো অধিকার নেই, যেহেতু কোনো কোর্স কমপ্লিটই হয়নি সে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণকারী হতে পারে না, এবং এই মর্মে ডিভিশন বেঞ্চ মামলাটিকে খারিজ করে দেয়। তখন শেষমেশ কিন্তু 2022 ডিএলএড ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন, এবং বিচারপতি হিমা কৌল ইমামের বেঞ্চে যে কতগুলি শুনানি হয়েছে, যে কটি শুনানি হয়েছে সবগুলো শুনানিতে একটা পজিটিভ দিক ছিল 2022 ডিএলএডের, এবং হিমা কৌল ইমাম 2022-এর ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দেন। 6 সপ্তাহের মধ্যে তাদের রেজাল্ট বা রিপোর্ট হলফনামা আকারে সুপ্রিম কোর্টে পেশ করার নির্দেশ দেন, এবং ফাইনাল জাজমেন্টের উপরেই পুরো প্যানেলের ভবিষ্যৎ নির্ভর করবে এরকম একটা কিন্তু নির্দেশ দেন। কিন্তু তারপরেই আমরা দেখি বিচারপতির বেঞ্চ পরিবর্তন হয়, এবং গত পরশু দিনের যে শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে তাতে কিন্তু 2022 ডিএলএডরা সম্পূর্ণ ব্যাকফুটে চলে গেছে, এবং সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হলে সেই ব্যক্তিকে বা সেই ক্যান্ডিডেটকে সেকেন্ড ইয়ারের যে মার্কশিট সেই মার্কশিট হাতে পেয়ে থাকতে হবে, তাহলে সে সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় এলিজিবল। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু 2022 ডিএলএড যে আগামীতে বাতিল হতে চলেছে সুপ্রিম কোর্টের নির্দেশে, এটা কিন্তু প্রায় 80% কনফার্ম হয়ে গিয়েছে। তো 2022 ডিএলএড যদি এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার সুযোগ না পায় তাহলে কিন্তু আবারও হয়তো নতুন করে চ্যালেঞ্জ হতে চলেছে 2016 সালে, যারা অ্যাপিয়ারিং হিসেবে কিন্তু সেই সময় অ্যাপিয়ারিং দেখিয়ে যারা 42,949-এর ট্রেন্ড হিসেবে চাকরি পেয়েছেন সেই সব ইন সার্ভিস টিচাররা কিন্তু আগামীতে হয়তো সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে চলেছে। তো এই ছিল আজকে বিষয়। এই বিষয়টি কিন্তু সকলের গোচরে এসছে, যেহেতু একই মামলা একই গ্রাউন্ড আর এক যাত্রায় কিন্তু পৃথক ফল কখনোই হতে পারে না। সেই ইন সার্ভিস টিচারদের ক্ষেত্রে কি হবে বিষয়টা সেটা পরের ব্যাপার, কিন্তু 2022 ডিএলএডদের মধ্যে থেকে এরকম একটা কিন্তু দাবি উঠেছে, এবং 2022 ডিএলএডরা যদি আগামীতে হেরে যায় সুপ্রিম কোর্টে তারা কিন্তু 42,949-এ যে সমস্ত অ্যাপিয়ার টিচাররা ট্রেন্ড হিসেবে চাকরি পেয়েছেন তাদেরকে কিন্তু চ্যালেঞ্জ করতে চলেছে সুপ্রিম কোর্টে। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়বস্তু, আমি আপডেটটি আপনাদেরকে জানালাম। তো আপনাদের কেমন লাগলো আপডেটটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকেই। তো আমি প্রতিনিয়ত আপডেট পেলে আবার কিন্তু জানিয়ে দেবো আপনাদের।